আসসালামু আলাইকুম। আজকে আমাদের খাগড়াছড়ি যে আমরা এখন একটা হোটেলে আছি এবং আজকে আমরা খাগড়াছড়ি থেকে সাজেক যাব। সো খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার কারণে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সকালে উঠে ফজর নামাজ পড়তে হবে। ফজর নামাজ পড়ার পরে এখন আমাদের চাঁদের গাড়ির ব্যবস্থা করতে হবে। চাঁদের গাড়িটা ব্যবস্থা হয়ে গেলে তারপর আমাদেরকে হোটেল চেক আউট করতে হবে এবং আশা করি আমরা 8টার মধ্যে চাঁদের গাড়ি ওঠার একটা ব্যবস্থা নিয়ে নিয়েছি এবং 8টা থেকে রওনা হব। আর চাঁদের গাড়িটা কেমন হবে, কিভাবে ইয়ে করব সেটা একটু পরে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরু করা যাক। আমাদের চাঁদের গাড়ি রিজার্ভ করা শেষ। এখন সময় হচ্ছে হোটেলটাকে চেক আউট দেওয়া এবং সময় মতে চাঁদের গাড়িতে ওঠা। এরই মাঝে আমাদের আবার সকালের নাস্তাও সারতে হবে। আর গত রাত আমরা এই হোটেলেই ছিলাম। হোটেলটার নাম হচ্ছে 4 স্টার, আর এটা অবস্থান করতেছে শাপলা চত্বরের ঠিক পাশেই। আপনারা একবার দেখতে পারেন আসলে। চাঁদের গাড়ি নেওয়া শেষ। চাঁদের গাড়ির ভাড়াটাও সবসময় আপডেট হয়। আপনাদের একটা বর্তমানের অবস্থার একটা পিকচার দেওয়া হবে, আপনারা সেখান থেকে ডিটেলস দেখে নেবেন। আর এখন আমরা যেটা নিচ্ছি এটা হচ্ছে একদিন আসা যাওয়া। আজকে সকালে যাব এবং কালকে 3টায় ব্যাক করব। তো এটার প্রাইস হচ্ছে 7,600, টোটাল ক্যাপাসিটি 12 জন। আর এখান থেকে রওনা হবে 8:30টার দিকে এবং সেইখানে 8:30টায় গিয়ে আমরা অপেক্ষা করব। যখন 10টা বাজবে তখন আমরা সেনাবাহিনী আমাদেরকে সাজেক নিয়ে যাবে। আর আজকে এখন আমরা হোটেল থেকে চেক আউট করছি, গাড়িতে ঢোকার প্রস্তুতি নিচ্ছি। যারা সাজেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তারা অবশ্যই বৃহস্পতিবার এবং শুক্রবার দিনটাকে এড়িয়ে চলবেন, কারণ আজকের দিনের তুলনায় শুক্রবার এবং বৃহস্পতিবারের ভিড়টা অনেক বেশি থাকে। আমরা যাত্রা শুরু করে দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। আমাদের রাস্তার জার্নিটা উপভোগ করুন। একটা করে তো ভিডিও যাও হইতো না, তুমি পড়ে গেছে। আইয়ো লইছি এটা দেখলে হইছে, একে সারা দেখান লাগবে। আরে আমাদের স্পেশাল একটা ব্লগ ছবি উঠাও না। কিসের ছবি উঠে? ছবি উঠানোর বহুত জায়গা আছে। এখন সব দোষ বাদন ভাই। না আমার দোষ কিছু, আমি কি করছি? কিছু করার না, আপনার কারণে টুপিটা পড়ছে, গাড়ি থামছে আর দেরি হয়েছে শুধুমাত্র আপনার কারণে। আর না হেতারা ব্যাকে মুখ পইলে অবস্থা হইছে। মজা আছে এই জায়গায় দাঁড়ায়, গাড়িগুলো যাইতেছে, প্রকৃতি সকালবেলা সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। টুপি পালাই না রাস্তায় রাস্তায়, যাতে গাড়ি দাঁড় করে আপনাদের প্রকৃতি দেখে। আপনার যেখানে মন চাইবে, এটা লিঞ্জা টেকনিক, কিছু পালাই দিবেন, পরে গাড়ি দাঁড় করাবেন, নাহলে গাড়ি দাঁড় করাবেন। ওকে, শুনলেন তো নিঞ্জা টেকনিক।
আমরা এখন চলে আসছি বাগাইহাট এবং এখান থেকে ঠিক 10:30টায় সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে এবং অনেকগুলো গাড়ি এখানে জমায়েত হয়ে আছে আর এখান থেকে সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে আমাদেরকে সাজেকে। আমরা ঠিক 8:30টায় এই শাপলা চত্বর থেকে রওনা দিয়েছি এবং দিঘিনালা ক্যান্টনমেন্ট পার করে বাগাইহাটে পৌঁছতে প্রায় এখন 9:55 বাজে। সো এই জার্নিটাতে বেশ অনেকটা রাস্তা ভালো ছিল এবং শেষের দিকে রাস্তাগুলো আবার খারাপ হয়ে গেছে এবং সামনে নাকি আরও অনেক রাস্তা খারাপ। সো এখান থেকে এখনও প্রায় অলমোস্ট 40 কিলোর কাছাকাছি সাজেকের রাস্তা আছে। এখন হতে পারে 35 থেকে 40 কিলোর মধ্যে। তো এই রাস্তাটাতে অনেক খারাপ সামনে শোনা যাইতেছে এবং 10:30টার দিকে রওনা দিবে। এখানে আমরা আস্তে আস্তে 45 মিনিটের বিরতি বাকি আছে আর যেহেতু 10:30টায় গাড়ি যাবে আমাদের জন্য 45 মিনিট বাকি আছে। অনেকে আছে এরকম যে 7টায় রওনা দিচ্ছে শাপলা চত্বর থেকে, সে পৌঁছতে হয়তো 8:30 হয়েছে, সেও কিন্তু 10:30টার জন্য অপেক্ষা করতেছে। তাই আমাদের যে একটা পরামর্শ সেটা হলো আপনারা যারাই থাকুন যেভাবেই হোক আপনারা যখন টিম নিয়ে আসবেন তখন ওই শাপলা চত্বর থেকে 8টা এবং 8:30টার মাঝামাঝিতে রওনা দিলে হলো আর কি। আর যদি আপনি আগে আসেন তাহলে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার সিরিয়ালটা একটু সামনে থাকলো। তো সিরিয়াল যখন সামনে থাকবে তখন আপনার যেহেতু রাস্তা খারাপ অনেক ধুলাবালি উড়ে, পিছনের গাড়িগুলো কিন্তু বেশি ধুলাবালি সহ্য করে। সো আপনি যদি খুব সকালে রওনা দেন তাহলে আপনার জন্য এই বিষয়টা আর হইল না, আপনি সামনে থাকবেন এবং ধুলাবালির পরিমাণটা আপনি কম পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় এখানে আসার সময় যে গাড়ির ছাদে উঠি, এই বিষয়টা আসলে আমরা যতই বলি আর না বলি এক্সাইটমেন্ট একটু কাজ করে, কারণ সাজেক যাওয়ার সময় রোডের যে মজাটা এটা হচ্ছে আপনার পুরো সাজেক ট্রিপের একদম 40% মজা রোডে পাওয়া যায়। তাই চেষ্টা করবেন না উঠে আসা সম্ভব হলে না উঠে আসবেন, আর যদি উঠতেই হয় তাহলে যতটুকু ভালো রাস্তা আছে ততটুকু চলবেন। এই খারাপ রাস্তাতে ছাদে বসে থাকাটা খুব রিস্কি থাকে, তাই ছাদে না ওঠার পরামর্শ রইল। আর অবশ্যই এখন থেকে মেবি এটা চলতেই থাকবে যে মাস্ক ছাড়া বা আপনার যে একটা সোশ্যাল ডিস্টেন্স বা যে একটা নিরাপত্তা আছে এই মাস্ক ছাড়া আপনি সাজেক আসতে পারবেন না। সো নো মাস্ক নো সেবা, মাস্কটা পরে আসবেন। ঠিক আছে, আর সামনে কি হবে তা আপনাদেরকে জানাবো। এখানে আমরা 10:30, হ্যাঁ আমাদের সাথেই থাকেন, 10:30টার পর রওনা দিব।
আমাদের গন্তব্য থেকে আমরা 4 কিলোমিটার আগে রয়েছি। এখানে আসার পরে এই জায়গাতে আমাদের চাঁদের গাড়িটা একটু রেস্ট নেওয়ার প্রয়োজন, কেননা এখানে ইঞ্জিনের ক্যাপাবিলিটি সাধারণ পিক আপগুলোর থেকেও একটু দুর্বল হয় চাঁদের গাড়িতে। তাই আপনারা যদি সংখ্যায় বেশি হন তাহলে অবশ্যই পিক আপ নেবেন, কারণ এটা চাঁদের গাড়িগুলো 4 সিলিন্ডারের হয় আর পিক আপটা হয় 6 সিলিন্ডার, তাই ওদের তেমন একটা থামার প্রয়োজন হয় না। আর একটু আগে আমরা অনেক চড়া উঠছি এবং আবার নামছি, যার কারণে প্রেশারটা বেড়ে গেছে এবং এই চাঁদের গাড়িগুলোকে এখানে 10 মিনিট রেস্ট নিতে হয়। এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে অ্যাজ এ টিপস হিসেবে দিচ্ছি। সেটা হচ্ছে বাগাইহাট থেকে এইখানে রাস্তাটা অনেকটাই খারাপ, মানে এই রাস্তাটা এখন খুবই খারাপ হয়ে গেছে। সবচেয়ে মজা পাবেন যেই জায়গাটাতে বা যে জায়গাটাতে আপনার একদম বাইরেই তাকাইতে হবে, সেই জায়গাটা হচ্ছে 13 কিলোমিটারের একটু আগ থেকে 12 কিলোমিটারের একটু পর পর্যন্ত। এই জায়গাটা সবচেয়ে বেশি মনোমুগ্ধকর এবং ওইখান থেকে আপনি দেখতে পাবেন যে অপর পাহাড়ে সাজেক, তারপরও 10 কিলোমিটার ঘুরে যাইতে হবে। সো পুরো রাইডটাকে এনজয় করুন। আর অবশ্যই এখানে যে কোনো চাঁদের গাড়িতে উপরে না বসার চেষ্টা করবেন। ড্রাইভাররা অনেক এক্সপার্ট হয়, তারপরও চেষ্টা করবেন যেন সেইভাবে যাইতে পারেন। আর আরেকটা কথা, ওই যে সেনাবাহিনীরা কিন্তু বারবারই এটাকে পরখ করে যে আসলে কেউ উপরে আছে কিনা, কারণ তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে যেন টুরিস্টরা নিরাপদে তাদের গন্তব্যে বুঝতে পারে। আর তাই এখন এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। আর এখান থেকে সোজা 3 কিলোমিটার মেবি শুধু উঠতেই হবে। তো এই জন্যে গাড়ির ইঞ্জিনের প্রেশারটা অনেক বেশি নিতে হবে, তাই এই রেস্টটা নেওয়া। আর অবশ্যই সাজেক গিয়ে আবার আপনাদের সাথে দেখা করতেছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। করার লাগে এটা পারফেক্ট।
অবশেষে অনেক প্রতীক্ষার পরে আমরা পৌঁছে গেলাম সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালিতে আমরা ঠিক পৌঁছেছি 1:15 থেকে 20 মিনিটের মধ্যে, এবং সেখানে আসার পরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রিসোর্ট বুকিং দেওয়া। কারণ আমরা আসলে অনেকে তো অনলাইনে বুকিং দিয়ে থাকে বা নিজেদের সোর্স থেকে বুক দিয়ে আসে, কিন্তু আমরা এই বিষয়টা করে নেই। আমাদের প্রথম প্রায়োরিটি ছিল আমরা সেখানে যাওয়ার পর উপস্থিত যা হবে সেইটার উপর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এইখানে আমরা যেখানে গাড়িটা থামানো হয়েছে সেই জায়গাটা একদম প্রপার, মানে একদম হাই ক্লাসের মধ্যে ধরা হয়। এইখানে প্রায় 101টা রিসোর্ট রয়েছে, তার মধ্যে এই দিকটা হচ্ছে একটু হাই লেভেল, এবং শুরুতে একটা সেনাবাহিনীর রিসোর্ট আছে, ওইটা একটু হাই লেভেল, বাকি সব এইদিকে। তো আমরা যখন এদিকে আসার পরে রিসোর্ট বুক দিতেছি, এছাড়া আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না, তখন আমরা এখানে অনেকগুলো রিসোর্ট দেখছি এবং সেখানে খুব আমাদেরকে হাই প্রাইস বলা হয়েছে। তারপরে সেটার মধ্যে সবচেয়ে কম প্রাইসে আমরা যেটা পাইছি সেখানে এসে আমরা এই 2টা রুম নিয়েছি এবং স্টে করতেছি। কিন্তু আপনাদের ব্যাপারে আমার একটা পরামর্শ হলো, যখনই আপনারা এখানে সাজেকে আসবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা হোটেল চেক করবেন। চেক করে যতটুকু দর কষাকষি করতে পারেন করবেন, তাতে আপনার প্রাইস কমবেই। যেহেতু 101টা রিসোর্ট, এই রিসোর্ট সবগুলো ফুলফিল থাকে না, তাই তারা কাস্টমারকে কখনোই ছাড়বে না। তাই রিসোর্টে নেওয়ার আগে সিদ্ধান্ত নেবেন যে আমি আগে বেশ কয়েকটা, এই মাথা ওই মাথা সব মাথা থেকে কয়েকটাকে দেখব, দেখার পরে তারপরে আমরা একটা সিদ্ধান্ততে আসব। কারণ আপনি সব সময় এখানে 2000, 2500 সব ধরনের, এই থেকে শুরু করে 1500, 1000-এর মধ্যে রুম পাবেন যদি আপনি খোঁজেন। কিন্তু আমরা এই বিষয়টা যেহেতু করে নাই, যার কারণে আমাদের হয়তো একটু কস্টটা বেশি হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, প্রথম থেকে যখন আমরা মানে গাড়িটা যেখান থেকে শুরু হয় সেখানে নামলেই বেশি ভালো হয়। আপনি যত এদিকে আসবেন তত আপনার দামটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর আপনি যদি আপনারা রুমগুলো নেন, তো সেখান থেকে হয়তো প্রাইজের দিক থেকে কিছুটা কনসিডার পাবেন, কিন্তু সেই দিকের ভিউ এবং এই দিকের ভিউর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। আর আমার এখানে আসার পরে একটা ব্যক্তিগত সাজেশন হচ্ছে, আপনারা ভিউর উপর ডিপেন্ড করে হোটেলটা চয়েস করবেন। কারণ ভিউ যেখানে বেশি পাবেন সেখানে যদি একটু খরচ বেশি হয় তারপরে সেটা গ্রহণ করবেন। কারণ যেহেতু এত দূর থেকে আসছেন, রাত্রে আমরা কষ্ট করে থাকতে পারবো সেটা ব্যাপার না, কিন্তু যদি আমার সকালবেলাটা সারাদিন যদি সেইখানে সৌন্দর্যটা উপভোগ করতে না পারি তাহলে সেটা আসলে উপভোগ্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়। এখানে মোটামুটি খাওয়ার দামটা আমার কাছে খুবই স্থিতিশীল লাগছে, মানে খুব বেশিও না আবার খুব বেশি কমও না, ঠিক আছে। তো যে কোনো হোটেলে খাইতে পারেন, সব জায়গাতেই দর কষাকষি করবেন, জিনিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে। তো আমরা এখন রেস্টুরেন্টে আসছি, এই রিসোর্টটাতে আসছি। রিসোর্টটাতে এখন কিছুটা গোছল টোছল করে রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে আমাদের যেসব বাকি জায়গাগুলো আছে সেখানে যাব, আর সঙ্গে অবশ্যই আপনারা থাকছেন। চলে এসেছি ব্যাম্বু চিকেন, মানে ব্যাম্বু চিকেন না, এটা কত? 500 না, দেশি টাকা, দেশিটা 500 টাকা দেখুন। আমরা ব্যাম্বু দিয়ে 700 টাকা দেখছি। এই সুইপার কি কইছিস? কিছু নাই তো, ঢিঙ্কে তো দেখছো ব্রয়লার। এই যে দেশি মুরগি ব্যাম্বো চিকেন 700 টাকা, ঠিক আছে? কি বুঝছো? দেন দেন ডালান। কে বলে যে ব্যাম্বু পোড়া যায় না? ও এই খাওয়ার সময় কথা নাই, খাওয়ার সময় কথা নাই। এ হচ্ছে যারা সাজেকের ছবি দেখেন আর মনে করেন সাজেক কই, এটা হচ্ছে সেই সাজেকের চিরাচরিত রুনময় রিসোর্ট। আর এই হচ্ছে হেলিপ্যাড। ছবি তুলবে না, সে ভিডিও করবে। দেখো ঢুকাই দিলাম তো তোরে। আল্লাহ, হচ্ছে হেলিপ্যাড। এটা আমাদের নিউ মার্কেট, এটা হচ্ছে সাজেক ভ্যালি নিউ মার্কেট। এটাকে হেলিপ্যাড নামে বলা হয়। কি নামে? হেলিপ্যাড। আচ্ছা,
এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটের দিকে, যার যা প্রয়োজন খাবেন। সবাই বুঝছেন? হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু হেলিকপ্টার আসতেছে। নিউ মার্কেটে দিয়ে খাবেন না, নিউ মার্কেটে আশেপাশে অনেক ফুটপাত থাকে, যাই খাবেন। খাওয়ার পরে হ্যাঁ, ওই যে হেলিকপ্টার আসে। এটা কোনটা? পানটা মিষ্টি পান। হ্যাঁ, জীবনের সর্বপ্রথম, জীবনের সর্বপ্রথম না, জীবনের প্রথম। জীবনের প্রথম। ঠিক আছে, বল। এটা আমরা নিউ মার্কেটে জীবনের প্রথম পান খাওয়ার অনুভূতি। দিস ইজ হেলিপ্যাড। খাইতে আসছে বাঁশের চা। করেন, সবই করেন। বাসে কত? 20 টাকা 30 টাকা আছে। কফি আর ভুট্টা চা 30 টাকা। ভুট্টা চা? আর এটা চা, তেঁতুলের চা, তেঁতুলের চা 20 টাকা। ভাইয়া চা তো দুইটাই খা, ভুট্টা চাও খা, তেঁতুলের চা খা। তেঁতুলের চা খাবি? আচ্ছা সব খামু আগে। সব হবে, সব সব সব। মেম্বার মধ্যে ফ্লেভার আছে, তেঁতুল, ভুট্টা, কফি, কোনটা? কফি। আরে আমি খাবো। এটা কি কফি? আমরা তেঁতুল খাবো, কফি তো কফি। এটাই তো ম্যাম্বো। ভাই এগুলার ওগুলো তফাৎ আছে। এই কে কোনটা খাবে ফ্লেভার বলো? আমি তেঁতুল খাবো ভাই। ওরা একটা তেঁতুল দেন। তেঁতুল। বাসা দাম নাম না একটু। আচ্ছা চাটা বাড়াই দিয়ে। আচ্ছা, চা বানানো শেষ হোক, অনুভূতি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা তুমি, আপনি কোনটা খাইছেন চা? তেঁতুলের চা হ্যাঁ, তেঁতুলের চাটা কেমন লাগছে বলেন? অসাধারণ, টক মিষ্টি জাম। সবাই কিন্তু অসাধারণ শব্দ ব্যবহার করবো। না, এটা ফাও কথা হয়েছে। আপনার কাছে তেঁতুলের চাটা কেমন লাগছে? তেঁতুলের চাটা মানে আপনারা যদি ঝাল প্রেমী এবং আপনার টক প্রেমী হন, তাহলে আপনারা মাস্টার তেঁতুলের চাটাই আপনারা খেয়ে দেখবেন, কারণ তেঁতুলটা আপনার ঝাল আর টক মিশানো। তো কথা আইতেছে কিনা সন্দেহ আছে। কি চা খাইছো আর কেমন লাগছে? আমি খাইছি ভুট্টার চা। ভুট্টার চা কিছুটা হরলিক্সের মতো, ভুট্টাটা মুখে লাগে এই। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে তেঁতুলের চা, এটা মোটামুটি ভালো, ঠিক আছে? তবে এটা ট্রাই করবেন না যারা টক টক সহ্য করতে পারেন না। এবার আপনি খাইছেন কি? আমি খাইছি কফি। কফিটা কেমন লাগছে? কফির মতো কেমন লাগছে? আর আপনি 3টা বাস নিয়েছেন, আপনার সাহস কত? বাস 3টে খামু, খাওয়ার পর আমি বলতেছি যে কেমন লাগে। বাসটা আমার ভিতর দিয়ে কিভাবে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিখ্যাত বাসের চা, আপনার অনুভূতি কেমন বলেন? নরমালি আমরা যেরকম চা খাই এর থেকে একটু ভালো। আর এটা মনে হয় ভুট্টার চা। ভুট্টার একটা ফ্লেভার হইতেছে। আর এটা ন্যাচারাল তো বাসে খাইতেছি, কিন্তু এটা হাইজিনিক কিনা যায় না, কিন্তু ভালো লাগতেছে, মজা পাইতেছে। তুই নিজেই করোনা আক্রান্ত। হ্যাঁ, এটা বাসার ভিতরে দিছে তো, বাস সারা জীবন বাস খাইয়ে আসলাম, ওটার কোনো উপকার পাই না। আজকে যাওয়া খাইতেছি, দেখতেছি মোটামুটি ভালো লাগতেছে। বাসেও পুষ্টিকর খাবার আছে। এবার মাহফুজ বাসের মধ্যে নতুন কিছু ট্রাই করলাম। কফি দ্যাট কফি দ্যাট। তুই তো উগারটাও কফি করস, ইগারটাও কফি করস, নিজেরটা কি? আজান দিচ্ছে, মোটামুটি আমাদের যাওয়ার সময় হয়েছে। আজকের মতো সাজেকের লোকেশন ভিত্তিক ঘোরাটা শেষ। এখন বাকিটা সময় রিসোর্টে কাটাবো, নামাজ পড়বো আর রিসোর্টটাকে এনজয় করবো আর কি। সাথে থাকুন, কালকে আবার দেখা হবে, হয়তো বা রিসোর্টের রাত্রেও দেখা হয়েছে। আমার বাড়ির পাশে সাজেক আলট্রা ম্যাক্স প্রো উদ্বোধন করবো, তারা কালকে বাড়ির যে হলো যারা বেড়া। এখন সকালবেলা আমরা সবাই রেডি হচ্ছি কংলাং পাহাড়ে যাওয়ার জন্য। তো এই সব বান্দরের বলা নকল না গেলেও সারবে। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি এই যে বাহিরের অবস্থান, তো কংলাং পাহাড়ে আজকে প্রচুর বাতাস, যার কারণে কুয়াশাটাও একটু কম। এখন আমরা কংলাং পাহাড়ের দিকে যাব, সবাই রেডি হচ্ছে। গাড়িতে উঠে গেলাম, কিছুক্ষণের মধ্যে রওনা হব কংলাং পাহাড়ের জন্য। অবশ্যই আমাদের সাথে থাকুন।
জিনিস লয়ে পাহাড় উঠে যাবো, এটাই তো মানিকচুরির পোলা। এই পাহাড় উঠে এবার বাঁশ লাগবে, বাঁশ। বহুত বলছো। কংলাং পাহাড়, এই ওয়েলকাম টু কংলাং দেখলাম না কেন? স্বাগতম কংলাং পাহাড়। ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমরা কংলাং এর চূড়ায়। দেখা যাচ্ছে কংলাং এর চূড়া। ওটা আমাদের কারো হাতে নেই। তুমি এখানে অনেক লোনলি বসে রইছো, এর কারণটা কি জানতে পারি? দুপুরে আসছে, সকালবেলা না খায়, ভোরবেলা টায়ার্ড লাগতেছে, কালকে সারাদিন জানি। এত টায়ার্ড যে কথাই শোনা যাইতেছে না। এত টায়ার্ড যে কথাই শোনা যাচ্ছে, মানে এত কষ্ট হয়েছে সকালবেলা না খেয়ে উঠতে। কখনো তো এরকম হয় না যে সকাল সকাল, আমরা তো নর্মালি ঘুম থেকে একটু লেট করে উঠি, লেগেছিল। এখন আজকে তোমাদের কারণে আমরা সূর্য দেখতে পারি না। এইটার ড্রাইভার কি? আমরা এই তো আমরা ঘুম থেকে উঠতে পারি না, এটাই কারণ। না আসলে তোমাদের জন্য না, আসলে ড্রাইভারের সাথে আমরা কানেক্ট হইতে পারি নাই, অনেকক্ষণ থেকে কানেক্ট হইতে পারি না। করো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। লেন দেওয়া যত ইচ্ছে তত তো, আমার কোনো সমস্যা শুধু নাস্তাটা খাওয়া দিলে হইব। ইনশাল্লাহ। অনুভূতি বলো। দূর এটা কি অনুভূতি হচ্ছে আবার যাবো, মারাইন্তং আবার যাবো, আবার যাবো আমরাও যাবো। বলেন পাহাড়ি পোলা। পাহাড় সম্পর্কে তেমন অনুভূতি বলার তেমন কোনো কিছু নাই। ছোটকাল থেকে বড় হয়েছে পাহাড়ে। তারপরে স্পেশাল কিছু একটা আছে, যেহেতু সর্বোচ্চ একটা স্মৃতি অবস্থান করতেছি। সব পাহাড়গুলো আমি এই পাহাড় থেকে নিচে সব পাহাড়গুলো দেখতে পাচ্ছি। না আমি টুকরা বলি বা কুয়াশার যে খণ্ড বলি, ওগুলোও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো আমাদের বাড়ির পাশে আশেপাশে দেখা যায়, কিন্তু এইরকম ভাবে ভিউটা নেওয়া যায় না যে উপর থেকে পুরা মানে পাহাড়গুলো, কুয়াশাগুলো বা মেঘের খণ্ডগুলো সবগুলো একসাথে পাওয়া যায়, এরকম হয় না। এটা কেমন হয়েছে জানোস? মনে হবে ওই যে ওখানে তোদের বাসা, আর এটা হচ্ছে কালা পাহাড়, এরকম এরকম একটা ফিল নেওয়া যায়। তবে কালা পাহাড় তো কালা পাহাড়। আচ্ছা ঠিক এগুলো তো আছে। সাদা না, এই যে সাদা আছে, এই যে অনেক মানুষ আছে, ওই যে তো মানুষ নেই। আচ্ছা ওই যে তো মানুষ টানুষ তেমন নাই। ঠিক আছে, নীরব একটা সময় কাটানো যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর্বে সাফাই সবসময় আগাই থাকে, সবাই তোর ক্ষুধা বেশি, আর ক্ষুদা না, ও চাহিদা বেশি। আর সব জায়গায় আগে আগে যাইবো, আগে আগে খাইবো। আজকে কথা হলো ছবি তুলতেছি, দাঁড়া ভিডিও না করতেছিস লাগে ছবি আর ভিডিও ছবি এসিও তোর ফোন দিয়ে তোর কাছে ব্লগ করতেছি। কি ব্লগ করো তুমি? এই যে কি চ্যানেলে ব্লগ এই যে আমরা এখানে আসছি, কি সুন্দর গ্রামের বাড়ি। বাগানগুলো দেখো, যাকে যাকে আমরা সাজেক এসে আমরা সাজেক এসে পাশে বাঁশ খাচ্ছি, বাঁশ নিয়ে হাঁটছি, মানে দেখছি বাঁশ দেখছি, খাচ্ছি, বাঁশ নিয়ে হাঁটছি, মানে বাঁশময় জীবন এক কথায় যেটা বলা যায়। কি নিচে নামতে থাকলে নামতে থাকে, উপরে উঠতে থাকলে উপরে উঠতেই থাকে। এই নোয়াখালী ভাষা কর, আমাদের নোয়াখালী ভাষা বা নোয়াখালী, আমাদের ওইখানে ব্যালেন্সের দরকার আছে। ওইখানে সবকিছু ব্যালেন্স থাকতে হলে কি থাকতে হবে, উপরে উঠতে চাই না আর বেশি মানে আমরা সমতল ভূমিতে চলি। পরিশেষে একটা কথাই বলা যায়, আমরা দেখতাম না কোনো কিছুর শেষেও আমরা আমাদের নিজের দেশকে, জেলাকে অনেক ভালোবাসি।
আমাদের দেশ, হ্যাঁ, নোয়াখালী। দেশকে, হ্যাঁ। এদিকে ভিউ সুন্দর। এই শিমুল, তুমি এই জায়গায় কি করছো? ও মাই গড, শেষ কথা তো ইয়ে করে করতে হবে। আমরা এসে গেছি। কেউ কেউ বলবে এখানে কুয়াশা, আসলে এটা মেঘ, ঠিক আছে? আবার কেউ কেউ বলবে মেঘ, কিন্তু আসলে এটা কুয়াশা। যেভাবে লাফাইতেছে ওনার ভবিষ্যৎ। না না বাবা, মজা তোর ভবিষ্যৎ করেন না। আচ্ছা এখন না, কেন বের করো? যে যাই বলো, এটা ম্যাক। এত টাকা খরচ করে শুধু ম্যাক দেখার জন্য আসছি। এটা কুয়াশা ম্যাক। হইলো মেঘ, কুয়াশা হইলো মেঘ। এই বিএনডা সিনের কথাগুলো বাদ। আমরা কালকে রাতে রিসোর্ট না বাড়ানি এখানে থাকলে ভালো হইতো না? হইতো তো, কিন্তু এটা তো সম্ভব না। কেন সম্ভব না? কেন? তাবু নাই এখানে, তাবু সিস্টেম নেই। আমরা নিয়ে আসতাম আগে, আমরা নিয়ে একটা system ছিল। প্ল্যানিং করে আসলে হতো। আলীকদমে যেরকম ভাড়া দেয়, ঠিক আছে? তাবু দুইটাই তো ইয়া এই জায়গায় থাকা যাবো? কদমে আবার যাই উঠতে এমনি ওরা তো 500 টাকা নেয় না এক রাত? চারজন। মাহফুজ কথা বলছে, এটা রেকর্ড হয়েছে? আর আমরা ভাই হইলে দুজন, তিনজন না দুইজন। এটা কি অনেক মোটা? ওর বাপে যদি এটা দেয় তোর নামে মামলা করে দিব। নারী নির্যাতন মামলা। নির্যাতন মামলা না। দেখেন, একটা টিকটক ভিডিও করতে কত কষ্ট করতেছে, 3 ঘন্টা লাগে একটা ভিডিও করতে, কত কষ্ট হয়। আপনার লাইক কমেন্ট ভালোবাসা দেন না, আপনার গালাগালি করেন, দেখেন কত কষ্ট হয়। এটা করতে হলে তো একটা ক্রিয়েটিভ নতুন নতুন ভিডিও আনতেছি, আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমরাও ভাইরাল হতে চাই, আমাদেরকেও ভাইরাল করবেন। পাহাড়ে প্রায় আমরা 2 ঘন্টার মতো ছিলাম, এখন আবার চলে যাচ্ছি। মোটামুটি ভালো সময় কাটছে না? জি, ভালো সময় কাটছে, ভিউটা অনেক সুন্দর। আর ওইখানে উঠলে একটা অনুভূতি হচ্ছে আপনি সর্বোচ্চ শৃঙ্গে উঠছেন, এই যেটার কারণে আপনি পুরো ভিউটা দেখবেন। তাই এখানে আসে অনেকটা সময় কাটানোর চেষ্টা করবেন। আর আমার মতে বেস্ট ওয়ে হচ্ছে, অনেকে বলে সন্ধ্যায় ভালো লাগে, কিন্তু আমার মতে হচ্ছে বেস্ট ওয়েটা সকালবেলা। যদি সূর্য উদয়টা দেখতে পারেন তাহলে তো এটা বেস্ট। তো এর জন্য আপনাকে অনেক আগে রওনা দিতে হবে, প্রায় 4টা 4:30টার দিকে। আর এই অবশ্যই এখানে আসার পর আপনাদের অনুভূতি কেমন লেগেছিল বা সামনে আসবেন কিনা এই বিষয়টা আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর সামনে আমাদের গন্তব্যটা আরও অনেক আছে, আপনার সাথে থাকুন। হোটেল থেকে বিদায় নেওয়ার প্রক্রিয়া চলতেছে। এরপরে আমরা যাব কোথায়? লুসাই পাড়া, ঠিক আছে? আচ্ছা, লুসাই গ্রাম, হেরিটেজ ভিলেজ, ঠিক আছে। বিদায় গ্র্যান্ড হোটেল রিসোর্ট। ওই যে ওইদিকে হচ্ছে লুসাই পাড়া। আর এখান থেকে চেক আউট আসলে সকালে 10টার দিকেই করতে হয়। আপনি যখনই আসেন না কেন চেক আউট এই সময়টার দিকেই করতে হবে। হোটেলটা একটু ওভার প্রাইসড হলো, মোটামুটি ভিউ ভালো আছে। আমরা পৌঁছে গেলাম লুসাই গ্রামের টিকিট কাউন্টারে। এখন এখানে আমরা এখন লুসাই ড্রেস করবো। তাকে ড্রেস আপ করা হইতেছে, সে এখন মানুষ হবে, এই সরি এই পাহাড়ি হবে, পাহাড়ি মানুষ। এই হচ্ছে এখানে টোটাল আপনাকে 130 টাকা পরিশোধ করতে হবে যদি আপনি ড্রেস সহ ঢোকেন, আর তা না হলে শুধু 30 টাকা শুধু এন্ট্রি ফি। তাহলে রাজানি কেমন লাগতেছে আমাকে বন্ধুরা? উপজাতিরা আসতেছে, ওইদিকে ঘুরাও ক্যামেরা, ওইদিকে ঘুরাও।
পারি না, স্লো মোশন পারি না। আমার ঘর এখানে আগে চাউল টাউল দিয়ে গুড়ি বানাইতাম। নিজে হুনুস নেই, নিজে হুনুস। আচ্ছা। এই যে এটা 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 আমার আগের ছবি, মিল আছে? মিল নাই, আগে কাম করে খাইতে জমিদারি করি। তারপরে এই যে এটাতে আমার রানিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না করতো, ঠিক আছে? এই যে এই লাকড়ি না আছে। আমি এক সময় রাজা ছিলাম, ওনার পরবর্তী প্রজন্ম ছিল আমার আর কি। এটা হচ্ছে আমার বারিন্দা। আমার মোবাইলটা কই? এখানে বসে আমরা বিকেলে দরবার করতাম আর কি। সিংহাসন আরো আছে তো, এদিকে আসেন। ভাই এখানে কিছু তোলেন। এবার দেখেন প্রমাণ, এই রয়েছে রাজা। নিজের ঘর নিজে সিনেমা, তুই রাজা হওয়ার যোগ্যই না। আমার সেনাপতি। এই যে দেখো, এগুলা আস্তে আস্তে সাইড আও, সাইড আও। এগুলা যুদ্ধ টুদ্ধ ছবি দেখছো? আরে না, মিথুনকে বর্ষে মারতাম, মানে এই যে এগুলোকে আমি বর্ষে মারতাম, সেনাপতিরে মারতাম আর কি, আমি হুকুম দিতাম। এই যে এদিকে আসো, ওদেরকে দেখাই। এখানে আমার গরু সাফায়েতকে খাওয়া টাওয়া দিতাম, সরি আমার গরুকে খাওয়া দিতাম। এখানে রান্না বান্না হচ্ছে, এখানে একজন শোয়ার জন্য একটা ব্যবস্থা করছি। তুমি যে রাজা হওয়ার যোগ্যতাই রাখো না, এটা হচ্ছে ধান রাখার গোলা, ঘরের ভিতরে গরু রাখবে। তারপরে এই যে আগে বলছি আমার সেনাপতি, আপনি আমার জিজ্ঞেস করেন যাও জানার, আমি রাজা এখানে, আপনার রাজা আমি। এখানে আরেকটা বেড, ওখানে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করতাম। এই আমাদের প্রজন্ম ছিল আগে, পুরুষ আর কি। 1959 এগুলো হচ্ছে পুরো তখন টাইটই ছবি করেছে। টবি, ঠিক আছে? এই যে এগুলা এগুলা এগুলা, হ্যাঁ সবে উঠলে একবার ওই রাজা না, রাজাকে আপনি কি আপনারা আমরা আছি আর কি, রাজার ভাই রাজা হিসেবে নাকি ভাই ব্রাদার থাকে না, আপনি জায়গা থাকে আমরা ভাই ব্রাদার। এই যে আল্লাহ ফয়সাল ঘটনা লোকরা আসে, আসি যে এই যে সমস্যাগুলো করতেছে, আপনি কি মানে মন্ত্রী মন্ত্রী আপনার মন্ত্রী এই সমস্যাগুলো করে, এগুলো তো আমাদের নির্ধারণ করা উচিত। এই যে ছবি ছবি আমাদের রাজ্যে আসি যেগুলো করে, এটার ব্যবস্থা তো আমাদের নিতে হবে, বুঝলি তো? কড়া হাতে পড়ে- সেনাপতি, তুমি দৌড়বা, দৌড়লে তোমার জন্য পুরস্কার আছে। যে দৌড়বে ধরে নিয়ে আসবে, ঠিক আছে? ওদেরকে বুঝাই বলবো আমরা, সমস্যা নাই। এটা কড়া হাতে প্রতিহত করবে তোমার এই আমার অস্ত্রটা গিফট, ঠিক আছে? এটা দমন আর করবে। এটা নিয়ে এই যে সাহস কি, আমাদেরকে এভাবে ডাক দিবা, সমস্যা নাই। আমরা ওদের কিছু করবো না, বুঝাই দিব যে এগুলো এভাবে এই সেনাপতি এদিকে এসো। এই তোমাদের দুইজনের দায়িত্ব, এদিকে এই পাশে এসো। এগুলো যেন পরিষ্কার থাকে, সুন্দর থাকে, কেউ যেন আসে বা নোংরা করতে না পারে। তোমরা ব্যবস্থা পালন করবে, ঠিক আছে? এইটা সুরক্ষা তোমাদের, ঠিক আছে? স্যারের মাথায় দিয়ে শপথ কাটি। আমাদের রানী আছে, চুপ করে। কিছু করতে না পারে। আর আমরা তো কাবুর আমি এটা তুমি চুরি মারেন নি। অবসর সময় আমি এখানে ধুলাধুলি করি, মনোরঞ্জন। না ভাই এই এই গুড শট। এই এই কালচারের এন্ড ভাই আছে, আচ্ছা আচ্ছা ময়লা মারো 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 মারো।
যা উঠে যা। লুসাই পাড়াতে বেশ লম্বা সময় আমরা অপেক্ষা করতেছি। এটার একটা কারণ হচ্ছে আমাদের ব্যাকে যাওয়ার মানে খাগড়াছড়ি যাওয়ার সময় হচ্ছে 3টা, সো এখন বাজতেছে 12টা। তার মানে অনেকটা সময় আমাদেরকে এখানে থাকতে হবে আর কি, কারণ হোটেল থেকে আমরা অলরেডি চেক আউট করে ফেলছি এবং এই এতটুকু সময় কাটানোর জন্য এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং আপনি যদি একদম রিল্যাক্স করতে চান তাহলে এনাফ স্পেস এখানে রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে লুসাই গ্রামে এখানে আসলে আপনি লুসাই সংস্কৃতির ব্যাপারে অনেক তথ্য উপাত্ত এখানে সংগ্রহ করতে পারবেন, বা আপনি এখানে এগুলা প্রদর্শন করা আছে ছোট ছোট আকারে, তো সেগুলো দেখতে পারবেন। আর আজকে আমাদের ট্যুরের একদম শেষ দিন এবং আমরা চলে যাব ইনশাল্লাহ আজকে কিছুক্ষণ পরে। সো এটাই আমাদের সাজেক ভ্যালির টোটাল ব্লগ বলেন, আমাদের ট্যুর বলেন, সব কিছুর দি এন্ড। হয়তো যাওয়ার সময় কিছু ফুটেজ আপনাদের সামনে উঠাইতেও পারি, আবার নাও উঠাইতে পারি, কিন্তু আমাদের টোটাল যদি বলি যে সাজেক ভ্যালিতে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন বা কেমন লাগছে, তো প্রথমত বলবো যেহেতু একদিনের জন্য আসছি, একদিন অলমোস্ট একদিন প্লাস, তো আমরা এখানে অনেক কিছু এক্সপেক্টেড ছিল যেটা আমরা পাইনি। সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সকালের যে ভিউটা, যেমন খুব কুয়াশা থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে, ওই বিষয়টা আমরা পাইনি। আজকে অনেক রোদ ছিল, এটার অনেকটা আজকে খুব দ্রুত সূর্য উঠেছে এবং সারা রাত বাতাস ছিল, যার কারণে কুয়াশাটা কম ছিল। আমরা সকালেও কংলাঙে গেছিলাম, সেখানে অনুভূতি ভালো ছিল। তো সব মিলাই অ্যাভারেজ, মানে খুব হাই এক্সপেকটেশন নিয়ে আসা তো সাজেক ভ্যালিতে, ওটা আমাদের ফুলফিল হয় নাই। তাই আশা করি অন্য ট্যুরগুলোতে হয়ে যাবে। এবং আমরা খুব যখন তাড়াহুড়া করে কোনো একটা ট্যুরে চলে আসি তখন অনেক ধরনের ভুল ত্রুটি হয়। তো আপনারা খুব সাজেক ভ্যালিতে অবশ্যই আসবেন, আমরা শীঘ্রই সিলেট ট্যুর দিব। আর ইনশাল্লাহ নেক্সট ট্যুরে আপনারা আবার ব্লগ তৈরি করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।